প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। সালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম তোমাদেরকে ওয়াইস পয়েন্টে আজকের এই নতুন পর্বে। আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত পরীক্ষার প্রশ্নাবলী নিয়ে একটু আলোচনা করব। বন্ধুরা, ইতিমধ্যেই তোমরা বিভিন্ন প্রশ্নের আনসার করেছো তোমাদের এই নতুন শিক্ষা পদ্ধতির আলোকে, তাই না? তোমরা একটা বিষয় কিন্তু সবাই খেয়াল করেছো, সেই বিষয়টি কি? সেটা হচ্ছে গিয়ে পূর্বে যেভাবে কোশ্চেন আসতো, প্রশ্নগুলো আসতো, এবার কিন্তু ঠিক সেভাবে আসছে না। এবার কিন্তু একটু ভিন্নভাবে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে, ভিন্নভাবে অঙ্ক, বিশেষ করে অঙ্কের প্রশ্ন বা গণিতের প্রশ্ন। আমার বিগত ক্লাস 6 এর একটি ভিডিও রয়েছে গণিতের প্রশ্ন সংক্রান্ত, সেখানে আমি একটি ডেমো কোশ্চেনও দিয়েছিলাম এবং গণিতের যে রিয়েল কোশ্চেনের আনসার সেটা নিয়েও কিছু বিস্তারিত আলোচনা করেছি পরবর্তী ভিডিওতে। তোমরা যদি পারো, সুযোগ থাকলে একবার দেখে নিও। বন্ধুরা, কেন আমি তোমাদেরকে দেখতে বলছি জানো? কারণ তোমরা দেখলে, দুটো বিষয়কে দেখলে বুঝতে পারবে এবং কম্পেয়ার করতে পারবে যে আমরা আগে যেভাবে ধারণা করতাম প্রশ্নসমূহ বা কোশ্চেনগুলো যেভাবে আসবে, এখন কিন্তু ঠিক সেভাবে আসছে না, একটু ভিন্নভাবে আসছে। কিভাবে? ধরো তোমাদেরকে একটা কাজ দিবে, কাজ দিয়ে কাজের মধ্যে ধরো জোড়ায় কাজ থাকবে, একক কাজ থাকবে। আমি গণিতের প্রশ্নের কথা বলছি। সেই জোড়ায় কাজের মধ্যে কিছু ম্যাথ করতে দিবে, একক কাজের মধ্যে কিছু ম্যাথ করতে দিবে, এবং ওই বিষয়গুলো কিন্তু তোমার বইয়ের যে গণিতগুলো রয়েছে সেগুলোর সংশ্লিষ্টই। তাই বইয়ে যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে, ওগুলো যদি তোমরা বারবার সুন্দর মতো সলভ করতে পারো, তাহলে তোমরা সামনে যখন তোমরা প্রশ্ন পাবে বা প্রশ্নের আনসার করবে পরীক্ষার সময়, সেটা করতে গিয়ে তোমাদের জন্য তা সহজ। বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে তোমাদের জন্য একটি ডেমো কোশ্চেন নিয়ে এসেছি, একটি নমুনা প্রশ্ন। অর্থাৎ তোমাদের কিরূপ প্রশ্ন আসতে পারে তোমাদের 7 এর জন্য, সেরকম কিছু কোশ্চেন নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, একটা বিষয় তোমাদেরকে স্পষ্ট করে উল্লেখ করে দিতে চাই, এই ভিডিওটি কিন্তু শুধুমাত্র নমুনা কোশ্চেনের উপর বেসড করে তৈরি করছি। এর মানে এই না যে এই কোশ্চেনটি তোমাদের সামনের পরীক্ষায় আসবে। তবে হ্যাঁ, মন খারাপ করার কিছু নেই। তোমাদের পরীক্ষায় যেরূপ কোশ্চেন আসবে সেই সংক্রান্ত কোশ্চেন এবং তার সংক্রান্ত সমাধানগুলোর আলোচনাও তোমরা এই ইউটিউব চ্যানেলেই তোমরা ভিডিওতে দেখতে পাবে। বন্ধুরা, চলো আজকের এই নমুনা প্রশ্ন নিয়ে কিছুটা আলোচনা করা যাক। বন্ধুরা, এই নমুনা কোশ্চেনে আমি তোমাদের 4টি কাজ নিয়ে আলোচনা করেছি। কাজ 1, কাজ 2, কাজ 3, কাজ 4। বন্ধুরা, প্রথম কাজটিকে একটু দেখো। প্রথমে আমি তোমাদেরকে একটি মাঠ এঁকেছি, ঠিক আছে? এখন এই মাঠের মধ্যে আমি কালার করলাম, সবুজ কালার, হলুদ কালার, নীল কালার, লাল করলাম, ঠিক আছে? কালার করে আমি তোমাকে কিছু কোশ্চেন করতে দিয়েছি। ধরো আমি যদি তোমাকে একটা কাজের ভিতরে এভাবে বর্ণনা করে বলতাম যে তুমি তোমার স্কুলের মাঠকে 4টি কালার করো। তুমি তোমার স্কুলের একটি মাঠকে 4টি কালারে রং করো, সবুজ, হলুদ, নীল, লাল। যেখানে মাঠটি একটি বর্গাকার মাঠ। মাঠটি কি বন্ধুরা? একটি বর্গাকার মাঠ। কেন বলতো বন্ধুরা? দেখো তো, এই মাঠের দৈর্ঘ্য বরাবর আমি এ পাচ্ছি, আবার প্রস্থ বরাবর আমি কি পাচ্ছি? এ পাচ্ছি। কিন্তু এখানে যে ছোট করে বি দেওয়া আছে, এই বিটা কি বন্ধুরা? বিটা হচ্ছে গিয়ে এই ঘরগুলোর মান, অর্থাৎ এই লাল ঘরের, এই দেখো এটা কি আমার প্রস্থ বরাবর এই মানটুকু বি, আর হলুদ ঘরের দৈর্ঘ্য বরাবর এই মানটুকু হচ্ছে বি, ঠিক আছে? কিন্তু পুরো মানটুকু কি একসাথে এ, তার মানে আমার দৈর্ঘ্য এ, প্রস্থ এ। এখন বন্ধুরা, আমি যদি তোমাকে প্রশ্নে বলি যে এই প্রত্যেকটি বর্গের, অর্থাৎ সবুজ কালার, তার কিংবা হচ্ছে গিয়ে হলুদ, নীল, লাল, এগুলো এক একটা বর্গ কিংবা আয়তক্ষেত্র, এগুলোর ক্ষেত্রফল নির্ণয় করতে তোমরা পারবে না? নিশ্চয়ই পারবে। আমরা বর্গের ক্ষেত্রফলের সূত্র কি জানি বন্ধুরা? নিশ্চয়ই তোমাদের মনে আছে। বর্গের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু গুণ বাহু। তাহলে বর্গের ক্ষেত্রফল সূত্র কি? বাহু ইন্টু বাহু। বন্ধুরা, বর্গের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু ইন্টু বাহু। এখন দেখো, আমি এখানে প্রথম প্রশ্নটি করেছি সবুজ বর্গের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। বন্ধুরা, সবুজ বর্গের দিকে একটু তাকাও। এটাকে আমি কেন বর্গ বলছি একটু জিনিস খেয়াল করো। সবুজ বর্গের ক্ষেত্রে দেখো, আমি এতটুকু দৈর্ঘ্য আর এতটুকু আমার প্রস্থ, কিন্তু আমি এই দৈর্ঘ্য আর প্রস্থের মান জানি সবুজ বর্গের জন্য, আমাকে বের করে নিতে হবে। একটা জিনিস খেয়াল করো তো, এই পুরো দৈর্ঘ্যটার মান কত? এ। আবার এখান থেকে আমার সবুজ বর্গের জন্য দৈর্ঘ্য কতটুকু বাদ গিয়েছে? এইটুকু অংশ, এইটুকুর মান কি? বি। তার মানে আমার এই পুরো এ থেকে আমার কতটুকু অংশ বাদ যাচ্ছে? বি অংশ। তাহলে সবুজ বর্গের দৈর্ঘ্য কি হবে বুঝতে পেরেছো বন্ধুরা? ঠিক তেমনি তোমরা প্রস্থকেও বের করে নিবে। শুধু তাই নয় বন্ধুরা, তোমরা এখানে প্রথম প্রশ্নটি তার মানে আনসার করতে পারবে সবুজ বর্গের বাহুর দৈর্ঘ্য। পরবর্তীতে দেখো আমি কি প্রশ্ন করেছি, সবুজ বর্গের ক্ষেত্রফল নির্ণয় করো। বন্ধুরা, এখানে তোমরা কি করবে?
এই সবুজ বর্গের ক্ষেত্রফলের সূত্র তোমরা জানো, এই বাহু ইন্টু বাহু, এটি করে তুমি বাহুর যে মান পাবে সেটাকে গুণ করে দিলে দুবার ক্ষেত্রফল পেয়ে যাবে। এরপরে বন্ধুরা দেখো আমি কি লিখেছি, হলুদ আয়তের ক্ষেত্রফল। বন্ধুরা এই যে হলুদ, এটা কিন্তু একটা আয়ত। কেন বলতো? কারণ এটার যে দৈর্ঘ্য আর এটার যে প্রস্থ দুটো কিন্তু ভিন্ন ভিন্ন। যেহেতু এটার দৈর্ঘ্য এবং প্রস্থ দুটি ভিন্ন ভিন্ন, তাই আমি এটাকে আয়তক্ষেত্র বলতে পারি। তাই হলুদ আয়তের ক্ষেত্রফল আমরা বের করব। এখানে একটা বিষয় লক্ষণীয়, হলুদের জন্য আগে প্রথমে আমাকে দেখতে হবে এই হলুদ আয়তের দৈর্ঘ্য কত আর প্রস্থ কত, বের করে তারপর আমি তার ক্ষেত্রফল নির্ণয় করব। বন্ধুরা ঘ নাম্বার কোশ্চেনটি দেখো আমি কি বলেছি, লাল বর্গের ক্ষেত্রফল কত। এখানে দেখো লাল ছোট একটি বক্স দেওয়া আছে, এই লাল বর্গের ক্ষেত্রফল, যেহেতু এটি একটি বর্গ তাহলে এটার দৈর্ঘ্য যা প্রস্থ তা, তাহলে দেখো এটার দৈর্ঘ্য কত দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থ দুইটাই কিন্তু বি হবে। কারণ কি, আমার দেখো এই লাল বর্গের প্রস্থ বি, আর যেহেতু একটা বর্গ তাহলে দৈর্ঘ্য কি হবে, বি। আশা করি তোমরা বর্গের সূত্র দিয়ে, বর্গের ক্ষেত্রফলের সূত্র দিয়ে ক্ষেত্রফলটি বের করে নিতে পারবে। নীল আয়তের ক্ষেত্রফল। বন্ধুরা দেখো তো নীল কি, এই নীল ঘরটা কিন্তু একটা আয়ত। কেন? নীল ঘরটার জন্য আমি প্রস্থ কিন্তু বি এর সমান পাচ্ছি, কিন্তু দৈর্ঘ্য কিন্তু তা পাচ্ছি না। দৈর্ঘ্যটা আমাদেরকে বের করে নীল আয়তের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। যেহেতু এটি একটি আয়ত, তোমরা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এই সূত্র ব্যবহার করে আয়তের ক্ষেত্রফল বের করতে পারবে। বন্ধুরা এরপরে দেখো আমি কি দিয়েছি, 2x + 3y + z এর বর্গ নির্ণয় করতে বলেছে। বন্ধুরা নিশ্চয়ই তোমরা a + b + c হোল স্কয়ারের সূত্র জানো, সেই সূত্র দিয়ে তুমি এই 2x + 3y + z এর বর্গ নির্ণয় করতে পারবে। বন্ধুরা সূত্রটি হচ্ছে কি, a + b + c হোল স্কয়ারের সূত্র। বন্ধুরা তাহলে দেখো a + b + c হোল স্কয়ার সমান কি, a² + b² + c² + 2ab + 2bc + 2ca। এরপর এই সূত্রটাকে ইউজ করলে কিন্তু তুমি এই সূত্রটাই যদি তুমি এখানে ব্যবহার করো তাহলে তুমি এটার বর্গ নির্ণয় করতে পারবে। এরপরে দেখো বন্ধুরা আমি তোমাদেরকে একটি ছোট্ট সরল করতে দিয়েছি, 3³ a⁻⁵ b³ এবং আবার উপরে কি দিয়েছি, হোল কিউব। এটাকে তোমরা সরল করে দেখবে। বন্ধুরা আমরা এখন কাজ 2 নিয়ে আলোচনা করব। বন্ধুরা কাজ 2 কি বলা আছে একটু দেখো, আমাকে একটি বর্গাকৃতির পুকুর দেওয়া আছে, পুকুরটি কি x মিটার করে, সেই পুকুরের ক্ষেত্রফল বের করতে বলেছে। বন্ধুরা ঠিক আগের সূত্র, বর্গের ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করে আমি পুকুরের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। কেন বলতো? কারণ পুকুরটি একটি বর্গাকৃতির পুকুর, তাই বর্গের ক্ষেত্রফলের সূত্র অর্থাৎ বাহু ইন্টু বাহু ওই সূত্রটি ব্যবহার করে আমি পুকুরের ক্ষেত্রফল বের করতে পারবো, যেখানে আমার বাহুর মান কি x মিটার। বন্ধুরা খ নাম্বার প্রশ্নটি দেখো কি বলা হয়েছে, পুকুরের দৈর্ঘ্য 3 মিটার বাড়ালে ক্ষেত্রফল কত। তার মানে ধরো আমি যদি এই বরাবর দৈর্ঘ্য ধরি এবং এই বরাবর প্রস্থ ধরি, তাহলে আমি কি করব, এই বরাবর 3 মিটার বাড়াচ্ছি অর্থাৎ x + 3 মিটার। তাহলে আমার দৈর্ঘ্য কি হচ্ছে x + 3, কিন্তু প্রস্থ কি আগের মতোই থাকবে x। তাহলে প্রস্থ x এবং দৈর্ঘ্য x + 3 এই দুটি জেনে তুমি কি পুকুরটির এখন ক্ষেত্রফল বের করতে পারবে না? পারবে। কারণ কি বন্ধুরা, তুমি যখন এই পুকুরটির দৈর্ঘ্য 3 মিটার বাড়াচ্ছ তখন মনে রাখবে যে 3 মিটার বাড়ানোর মানে হচ্ছে পুকুরটি আর বর্গাকৃতির থাকবে না, এটি একটি আয়তাকৃতির পুকুর হয়ে যাবে, যেখানে প্রস্থ হচ্ছে x মিটার আর দৈর্ঘ্য কি, যেহেতু x এর সাথে 3 মিটার বাড়তেছে তাহলে x + 3 মিটার। এইভাবে পুকুরের দৈর্ঘ্য 3 মিটার বাড়িয়ে তুমি ক্ষেত্রফল তৈরি করতে পারো। বন্ধুরা এর পরের কোশ্চেনটি দেখো কি বলা হয়েছে, বাড়ানো দৈর্ঘ্য সহ প্রস্থ 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল কত হবে। অর্থাৎ এই পুকুরটির যদি আমার বাড়ানো দৈর্ঘ্য অর্থাৎ দৈর্ঘ্য কিন্তু 3 মিটার বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ বর্তমান দৈর্ঘ্য কি x + 3 আর এখন প্রস্থ কি 2 মিটার বৃদ্ধি পেয়েছে, তাহলে প্রস্থ কি হবে, এই বরাবর x + 2 মিটার হবে। তাহলে দৈর্ঘ্য x + 3 প্রস্থ x + 2 এই দুটি জেনে তুমি ক্ষেত্রফল বের করতে পারবে না অবভিয়াসলি। কারণ কি, তুমি জানো যে আয়তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, এই দুইটা ব্যবহার করে তুমি ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করে তুমি ক্ষেত্রফল বের করে নিতে পারো। বন্ধুরা এর পরের প্রশ্নটিকে একটু দেখি, আমাকে বলা হয়েছে উক্ত পুকুরের প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল কত হবে। তার মানে আমার ওই উক্ত পুকুর বলতে কিন্তু সেই আগের পুকুরটির কথা বলা হয়েছে, যেটা কিনা বর্গাকৃতির পুকুর, সেই পুকুরটির প্রস্থ যদি তুমি 4 মিটার বাড়ায়, তাহলে বন্ধুরা এবার কিন্তু দৈর্ঘ্য x মিটারই হবে, কিন্তু প্রস্থ কি হবে, x + 4 মিটার। তাহলে দৈর্ঘ্য x আর প্রস্থ x + 4 এই দুটি উপাদান নিয়ে আমি কি করব, পুকুরটির ক্ষেত্রফল বের করতে, আবার পুকুরটি আয়ত ধরে পুকুরটির ক্ষেত্রফল বের করব দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে। বন্ধুরা ও নাম্বার প্রশ্নে কি দেওয়া আছে দেখো, বাড়ানো প্রস্থ সহ দৈর্ঘ্য 5 মিটার কমালে ক্ষেত্রফল কত হবে। বন্ধুরা বাড়ানো প্রস্থ সহ অর্থাৎ প্রস্থ কিন্তু x + 4 মিটারই হবে, কিন্তু আমার দৈর্ঘ্য কি এখন 5 মিটার কমবে, অর্থাৎ আগে দৈর্ঘ্য ছিল x মিটার, 5 মিটার কমলে হয় x - 5 মিটার দৈর্ঘ্য, আর প্রস্থটা কি ছিল x + 4 মিটার। এই দুটোকে দৈর্ঘ্য এবং প্রস্থ ধরে আমি ক্ষেত্রফল বের করলে পুকুরের ক্ষেত্রফল বের হয়ে যাবে।
আশা করি তোমরা কাজ নাম্বার 2তে ঠিকমতো বুঝতে পেরেছো। এবার চলো বন্ধুরা আমরা কাজ নাম্বার 3 নিয়ে একটু আলোচনা করি। দেখো কাজ নাম্বার 3-এ আমি কি লিখেছি। শিক্ষক ক্লাসে গসাগু ও লসাগু নির্ণয়ের পদ্ধতি শিখালেন এবং ভগ্নাংশকে অনুপাতে আকার করাও শিখালেন। সে অনুযায়ী কিছু গাণিতিক সমস্যা সমাধান করতে বললেন। বন্ধুরা দেখো আমি এখানে কি কি গাণিতিক সমস্যা সমাধান করতে দিয়েছি। প্রথম সমস্যাটি দেখো, 1/5 ও 3/10 এর গসাগু নির্ণয় করতে বলেছি। বন্ধুরা নিশ্চয়ই তোমরা গসাগু নির্ণয়ের নিয়ম জানো, সেই নিয়ম অনুযায়ী তোমরা এটা গসাগু নির্ণয় করবে। এরপরে দেখো বন্ধুরা, ক্ষয়ে আমি 3টি ভগ্নাংশ দিয়েছি, দিয়ে বলেছি সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে। দেখো তো এই ভগ্নাংশের হর 5, এটার হর 7, এটার হর 9, তাহলে কি এরা সমহর না? আমাদেরকে সমহর বানাতে হবে এবং সমহর বানিয়ে আমি সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করব। বন্ধুরা এরপরে দেখো আমি কি দিয়েছি, লসাগু নির্ণয় করতে বলেছি। 3টি ভগ্নাংশ দিয়ে এদের লসাগু নির্ণয় করতে বলেছি। লসাগু নির্ণয়ের পদ্ধতি ব্যবহারের মাধ্যমে তুমি এদের লসাগু নির্ণয় করতে পারবে। বন্ধুরা এরপরে দেখো আমি কি দিয়েছি, 0.3, 0.2 এবং 0.5 এর লসাগু নির্ণয় করতে বলেছি। বন্ধুরা দেখো এরা সবাই দশমিক মান না, এদেরকে আমরা কি করতে হবে, ভগ্নাংশে রূপান্তর করতে হবে। যখন আমি এদেরকে ভগ্নাংশে রূপান্তর করব তখন সেই সকল মানকে লসাগু করব, তার মাধ্যমে আমি এই তিনটি সংখ্যার লসাগু বের করতে পারবো। ঠিক তেমনিভাবে এই দশমিক সংখ্যাগুলোকে আগে কি করব, ভগ্নাংশে রূপান্তর করে নিব। 3টি দশমিক সংখ্যা যখন ভগ্নাংশ হবে তখন সেই ভগ্নাংশগুলোর গসাগু আমরা নির্ণয় করব গসাগুর নিয়মে। বন্ধুরা দেখো আমি কাজ 4-এ কি দিয়েছি। কাজ 4-এ আমি কি বলেছি, কোভিড-19 মহামারীতে চট্টগ্রামের মিরসরায় 2020 সালের 15ই জুলাই প্রথম করোনা রোগী শনাক্ত হয়। পরবর্তীতে আরো অনেকে করোনায় আক্রান্ত হয়। রোগীর আক্রান্তর হার বিশ্লেষণ করলে দেখা যায় প্রতি 1 জন থেকে 2 জনে কোভিড-19 ভাইরাস ছড়ায়। বন্ধুরা বলা হয়েছে 16ই জুলাই কতজন করোনায় আক্রান্ত হয়। বন্ধুরা দেখো আমার 15 জুলাই একজন রোগী, তাই না? এবং আমার প্রতি 1 জন থেকে কয়জন করে রোগ ছড়ায়, 2 জন করে রোগ ছড়ায়। তাহলে 16তম জুলাই আমার করোনায় কতজন আক্রান্ত হবে, এটা তোমাদের বুঝে ফেলার কথা। তবু আমি আনসারটা বলে দিচ্ছি, সেটি হচ্ছে 2 জন। কারণ 15 জুলাই একজন রোগী আর পরবর্তী দিন কি, যেহেতু দ্বিগুণ 1 জন থেকে 2 জন করে ছড়ায়, তাহলে পরবর্তী দিন অর্থাৎ 16 জুলাই 2 জন রোগী করোনায় আক্রান্ত হবে। ঠিক তেমনিভাবে তুমি বের করবে 30 জুলাই কতজন করোনায় আক্রান্ত হয়। এরপরে দেখো আমি কি লিখেছি, খ হতে প্রাপ্ত উত্তরকে গাণিতিকভাবে 2 দ্বারা ভাগ করে প্রকাশ করো। অর্থাৎ তোমাকে আমি এইভাবে লিখতে বলেছি, তোমাকে মূলত টু টু দি পাওয়ার n অর্থাৎ টু টু দি পাওয়ার সামথিং ভাবে প্রকাশ করতে হবে। যেমন ধরো আমি যদি তোমাকে বলি যে 16কে টু টু দি পাওয়ার সামথিং এ প্রকাশ করো, তুমি কিভাবে লিখবে? বন্ধুরা আমি যদি তোমাকে টু দি পাওয়ার 16কে যদি টু দি পাওয়ার সামথিং কনভার্ট করতে বলি, তুমি যদি ক্যালকুলেটরে দেখো, ক্যালকুলেটর টু দি পাওয়ার 4 এর মান কত, 16। তাহলে টু দি পাওয়ার যদি 4 করি তাহলে রেজাল্ট হয় 16। তাহলে তোমাকে কি করতে হবে, এই খ নাম্বারে তুমি যে রেজাল্টটা পাবা সেই রেজাল্টটাকে তুমি টু দি পাওয়ার সামথিং এইভাবে প্রকাশ করতে হবে। এরপরে দেখো বন্ধুরা ঘ নাম্বার প্রশ্নটি কি লিখেছে, 1,48,576 জনকে আক্রান্ত হতে কত দিন লাগবে এবং তারিখটি লেখো। অর্থাৎ যেহেতু আমার 1 জন থেকে 2 জন ছড়ায়, তোমাকে হিসাব করতে হবে তাহলে মোট 1,48,576 জন রোগী কতদিনে আক্রান্ত হবে, কততম দিনে গিয়ে, এবং ওই দিনটি তাহলে তোমাকে বের করতে হবে। বের করে তোমাকে ওই দিনটি কততম তারিখ হয় সেটিও তোমাকে কি করতে হবে, বের করতে হবে। আশা করি তোমরা নিজেরা চেষ্টা করে অঙ্কগুলো করতে পারবে। বন্ধুরা এগুলো ছিল আমার ডেমো কোয়েশ্চেন। এই ডেমো কোয়েশ্চেনে যদি তোমরা ট্রাই করো তোমাদের একটা ধারণা হবে কিরকম কোয়েশ্চেন আসতে পারে, সেই অনুযায়ী সেই ধারণা থেকে তোমরা আরো তোমাদের পরীক্ষার হলে ভালোভাবে অঙ্কগুলো করতে পারবে। বন্ধুরা একটি বিষয় কিন্তু আমি তোমাদেরকে বারবার বলেছি, কি বলতো, সেই বিষয়টি হচ্ছে গিয়ে তোমরা অন্যান্য যে সকল পরীক্ষা দিয়েছো তার মতো কিন্তু গণিত পরীক্ষা হবে না। কেন হবে না? কারণ অন্যান্য পরীক্ষায় তোমরা দেখেছো যে তোমাদেরকে কোনো একটি বিষয়ে জোড়ায় কাজ দিয়েছে, দলগত কাজ করতে বলেছে, কিন্তু তোমরা সেগুলো বাংলায় লিখেছো, বাংলায় চিন্তা করেছো, তাই না? কিন্তু গণিতে কিন্তু শুধু চিন্তা করলেই হবে না, তোমাকে গাণিতিক ভাবে চিন্তা করতে হবে, গাণিতিক ভাবে একটি সমস্যাকে সমাধান করতে হবে। এখানেই বড় বিষয়। তোমরা যদি তোমাদের বইয়ের যে সকল গাণিতিক সমস্যা রয়েছে প্রত্যেকটি অধ্যায়ের, তা যদি তোমরা সমাধান না করে থাকো, তোমাদের জন্য কিন্তু পরবর্তীতে গণিত বিষয়ে অন্যান্য প্রশ্নের সমাধান করা অনেক কঠিন হবে। তাই তোমাদেরকে সাবধানতা প্রসূত এতটুকুই বলবো যে তোমরা তোমাদের গণিত বইয়ের যে সকল অঙ্ক রয়েছে, গণিত রয়েছে, গাণিতিক সমস্যাগুলো রয়েছে, সেগুলো বাসায় বসে চেষ্টা করবে, সমাধান করার চেষ্টা করবে, এবং তোমাদের এই যে ডেমো কোয়েশ্চেনটি দিলাম এই ডেমো কোয়েশ্চেনটিকেও সমাধান করার সম্পূর্ণ চেষ্টা করবে। এর মাধ্যমে তোমরা একটি খুবই ভালো প্রস্তুতি নেবে পরীক্ষার জন্য। এবং হতাশ হওয়ার কিছু নেই, তোমরা এই যে ডেমো কোয়েশ্চেনটি করছো এরকমই আমি তোমাদের জন্য আরো ভিডিও ছাড়বো যেখানে তোমাদের রিয়েল কোয়েশ্চেনের আনসারগুলোর উপরে আমরা আলোচনা করব, কোয়েশ্চেনের উপরে আলোচনা করব। আশা করি তোমরা সেই ভিডিওগুলোও দেখবে এবং পরবর্তীতে একটি ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে গিয়ে ভালোভাবে পরীক্ষা দিতে পারবে।